মহারাজা ও মহারানীর শাসনে শ্রীশঙ্খ রাজ্য আজ স্বর্গের প্রতিরূপ। আমাদের ভাণ্ডার পূর্ণ, প্রজারাও সুখী। এ সবই সম্ভব হয়েছে মহারানীর দূরদর্শিতা আর মহারাজের ন্যায় বিচারের ফলে। সব কৃতিত্ব মহারাজের, মহামন্ত্রী আর আমাদের প্রজাদের কঠোর পরিশ্রমের। শ্রীশঙ্খ রাজ্য আমাদের সকলের। রাজা অদ্বৈত স্নেহময় দৃষ্টিতে রানীর দিকে তাকান। বাইরে ঝুম বৃষ্টি ও বজ্রপাত। রানী মেহেরা বিছানায় শয্যাশায়ী, তার শ্বাসকষ্ট হচ্ছে। রাজা অদ্বৈত তার হাত ধরে পাথরের মতো বসে আছেন। রাজবৈদ্য পাশে দাঁড়িয়ে আছেন, তার মুখ অন্ধকার। বৈদ্যজি, দেখুন রানী চুপ হয়ে আছে কেন? কিছু একটা করুন। আমার রাজ্যের সমস্ত মণিমাণিক্য আপনার চরণে এনে দেব, তবুও আমার রানীকে বাঁচান বৈদ্যজি। আমায় ক্ষমা করুন মহারাজ, আমি আমার সমস্ত বিদ্যা প্রয়োগ করেছি, কিন্তু কিন্তু কি? আপনি রাজ্যের শ্রেষ্ঠ বৈদ্য, আপনি পারছি না এটা বলতে পারেন না। মহারাজ শান্ত হন, বৈদ্যজির কোনো দোষ নেই। আমার সময় ফুরিয়ে এসেছে। মেহেরা, না, তুমি এভাবে আমায় ছেড়ে যেতে পারো না। এই শ্রীশঙ্খ রাজ্য, এই সিংহাসন, এই আমি, তুমি ছাড়া যে অচল। অচল কিছুই হয় না মহারাজ, সময় সব সচল রাখে। আমায় কথা দিন, শোক করবেন না। প্রজাদের দেখবেন, ওরা আপনার সন্তান তুল্য। ওদের কখনো অনাদরে রাখবেন না। রানী মেহেরা রাজার হাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাজা অদ্বৈত বুক ফাটা কান্নায় ঘরের দেয়াল কেঁপে ওঠে। বাইরে প্রচণ্ড শব্দে বাজ পড়ে। দরবার শূন্য। রাজা অদ্বৈত সিংহাসনে বসে আছেন, কিন্তু তার দৃষ্টি শূন্য। মহারাজ, এভারে আর কতদিন? রাজ্যের পরিস্থিতি ভালো নয়। পশ্চিমের সামন্ত বিদ্রোহের প্রস্তুতি নিচ্ছে। রাজকোষে টান পড়েছে, প্রজাদের মধ্যে হাহাকার। সব শূন্য মহামন্ত্রী, আমার জীবন শূন্য, এই সিংহাসন শূন্য। মেহেরা বিনে এই রাজ্যের কোনো অর্থ নেই। মহারাজ, রানীমা আমাদের ছেড়ে গেছেন, কিন্তু তার শেষ কথা স্মরণ করুন। তিনি আপনাকে প্রজাদের দেখতে বলেছেন। রাজ্যের এই ঘোর দুর্দিনে একজন নতুন রানীমা প্রয়োজন, একজন নতুন অভিভাবক। চুপ করুন, মেহেরার স্থান কেউ নিতে পারে না। আর কোনোদিন এই প্রস্তাব নিয়ে আমার সামনে আসবেন না। স্থান নেওয়ার কথা বলছি না মহারাজ, কিন্তু রাজ্যের স্থিতি ফিরিয়ে আনতে হবে। সিংহাসনের পাশে একজন রানী থাকা আবশ্যক। আপনার এই উদাসীনতা রাজ্যকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। প্রজারা নিরাশ্রয়। রাজ্যসভার সিদ্ধান্ত, আপনাকে দ্বিতীয়বার বিবাহ করতেই হবে। রাজ্যসভা, প্রজা সবাই শুধু নিজেদেরটা বোঝে। আমার বুকের ভেতর যে শ্মশান জ্বলছে, তার খবর কে রাখে? আমরা রাখি মহারাজ, কিন্তু একার শ্মশানের আগুনে গোটা রাজ্যকে পুড়তে দেওয়া যায় না। রাজ্যের ভালোর জন্য, প্রয়াত রানীমার আত্মার শান্তির জন্য আপনাকে এই বলিদান দিতেই হবে মহারাজ। কিছুদিন পর রাজা অদ্বৈত শিকারে জঙ্গলে যান। রাজার সাথে ছিল তার একমাত্র ঘোড়া। সে ঘোড়া থেকে নেমে হাঁটতে হাঁটতে জঙ্গলের গহীনে চলে যান। সে দূরে কারোর কান্নার আওয়াজ পান। সে কিছুটা দূরে এগিয়ে যেয়ে দেখে সেখানে একজন নারী বসে কান্না করছে। কে কে তুমি নারী? এই গহীন জঙ্গলে একা বসে কাঁদছ কেন? আমি এক অভাগী, চারকুলে আমার কেউ নেই। মহামারীতে আমার বাবা মা মারা গেছে। দুঃসম্পর্কের ভাই ছিল, তার কাছে গেলে সে আমাকে তাড়িয়ে দেয়। তাই এ জঙ্গলে এসেছি মরতে, মৃত্যুর জন্য দিন গুনছি। কান্না করো না নারী, যার কেউ নাই তার বিধাতা আছে। তোমার রূপে আমি মুগ্ধ। আমি শ্রীশঙ্খ রাজ্যের একমাত্র রাজা, রাজা অদ্বৈত। আমার রাজ্য আজ বড়ই নীরব। কিছুদিন আগে আমার সহধর্মিণী গত হয়েছে। রাজ্যের প্রজারা বলে, রাজ্যে নতুন রানী আসলে তাদের রাজ্য আবার আগের মতো সতেজ হয়ে উঠবে। তুমি যদি চাও, আমি তোমাকে আমার রানী করতে চাই। মহারাজ, আমি সামান্য ঘরের একটা দুঃখী মেয়ে।
আমি কি আপনার রানী হওয়ার যোগ্য? মায়া বড় কঠিন জিনিস। আমি যে তোমার মায়া পড়েছি কন্যা, আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। আমার জন্য না হলেও, আমার রাজ্যের কল্যাণের জন্য হলেও আমি তোমাকে আমার রানী করতে চাই। বলো, তুমি কি রাজি? হ্যাঁ মহারাজ, আমি রাজি। তাহলে চলো আমার রাজ্যে। আজ থেকে তুমি আমার রাজ্যের রানী। রাজ্যে নতুন রানী অন্বেষার আগমন। তাকে দেখতে অপূর্ব সুন্দরী, যেন স্বর্গ থেকে অপ্সরা নেমে এসেছেন। কিন্তু তার আগমনের দৃশ্যটি অশুভ। আকাশ মেঘলা, বাতাস থমথমে। কি অদ্ভুত! নতুন রানী এলেন, অথচ একটা পাখিও ডাকছে না। চারদিক কেমন থমথমে। চুপ কর, দেখতে কি সুন্দর, ঠিক যেন মা লক্ষ্মী। হয়তো ওর পুণ্যেই রাজ্যের সব দুঃখ দূর হবে। রাজা অদ্বৈত অন্বেষার রূপে তিনি মুগ্ধ মোহিত। রানী মেহেরার শোক তিনি এই প্রথমবার কিছুক্ষণের জন্য ভুলে যান। মহারাজ, আপনার রাজ্যে আসতে পেরে আমি ধন্য। তোমার আগমনে এই শ্রীশঙ্খ রাজ্য ধন্য হলো রানী। আসো। রানী অন্বেষা প্রাসাদে প্রবেশের জন্য প্রথম পা ফেলতেই রাজ্যে কালো ছায়া পড়তে শুরু করে। কয়েক মাস রাজ্যে পশু পাখি জীব জন্তু সব মরে পড়ে থাকছে। চারদিকে শ্মশানে পরিণত হয়েছে। সমস্ত রাজ্যে হাহাকার আর হাহাকার। কয়েক মাস রাজ্যে পশু পাখি জীব জন্তু সব মরে পড়ে থাকছে। চারদিকে শ্মশানে পরিণত হয়েছে। সমস্ত রাজ্যে হাহাকার আর হাহাকার। দরবার থমথমে। মহামন্ত্রী গম্ভীর মুখে দাঁড়িয়ে। রাজা অদ্বৈত রানী অন্বেষার হাত ধরে প্রবেশ করেন। রাজার চেহারায় রাজ্যে দুর্গতি নিয়ে কোনো ছাপ নেই। মহারাজ, আপনাকে আজ প্রজাদের মুখোমুখি হতেই হবে। রাজ্য শ্মশানে পরিণত হতে চলেছে। মহামন্ত্রী, আপনি কি বলতে চান এই দুর্ভাগ্যের জন্য আমি দায়ী? মহারাজ, দেখুন, আমি এই রাজ্যের মঙ্গলের জন্য রোজ প্রার্থনা করি, আর আপনার মন্ত্রীরা আমাকেই দোষারোপ করছে। মহামন্ত্রী, আপনার সাহস তো কম নয়। রানীর অপমান, এক্ষুনি ওর কাছে ক্ষমা চান। মহারাজ, আমি শুধু রাজ্যের কথা ভেবেই বলেছি। চুপ করুন। রানীর অপমান মানে আমার অপমান। এরপর যদি কেউ রানীর বিরুদ্ধে একটাও কথা বলে, আমি তার গর্দান নেব। মহারাজ, মেঘদূত রাজ্যের রাজপুত্র যশোরাজ আপনার সাথে সাক্ষাৎ করতে চান। যশোরাজ? হ্যাঁ, তাকে আসতে বলো। রাজা অদ্বৈত ও অন্বেষা দুজনেই চমকে ওঠেন। অন্বেষার মুখটা এক মুহূর্তের জন্য কঠিন হয়ে ওঠে। রাজাপুত্র যশোরাজ প্রবেশ করেন। বয়স অল্প হলেও চেহারায় দৃঢ়তা আর চোখে এক অদ্ভুত তীক্ষ্ণ দৃষ্টি। তিনি প্রথমে সিংহাসনের দিকে, তারপর থমথমে দরবারের দিকে তাকান। শ্রীশঙ্খ রাজ্যের রাজাকে আমার অভিবাদন। তুমি যশোরাজ, মেহেরার বোনের ছেলে? কত ছোট দেখেছি তোমায়। এসো বাবা, এসো। হঠাৎ কি মনে করে? রাজ্যে আসার পথে যা দেখলাম তাতে ভালো মনে আসার কথা নয় মহারাজ। মাঠগুলো সব পুড়ে ছাই, প্রজাদের চোখে জল। মাসি মেহেরা দেবী রাজ্য আজ এমন কেন? রাজ্যে আপনাকে স্বাগত রাজপুত্র। মাঝে মাঝে প্রকৃতির রোষে এমনটা হয়। আপনি বিশ্রাম করুন, সব ঠিক হয়ে যাবে। আমি রানী অন্বেষা। যশোরাজ প্রতি নমস্কার করেন। অন্বেষা তার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসেন। যশোরাজ অন্বেষাকে আপাদ মস্তক দেখেন। নারীর হাসির মধ্যে কেমন যেন মৃত্যুর শীতলতা। মহারাজ, আমি কিছুকাল আপনাদের আতিথ্য গ্রহণ করতে চাই। রাজ্যের এই পরিস্থিতি, হয়তো আমি কোনো সাহায্যে আসতে পারি। আমার পূর্বপুরুষদের কিছু জ্ঞান হয়তো কাজে লাগতে পারে। নিশ্চয়, নিশ্চয়। তুমি আমাদের অতিথি নও, তুমি আমাদের সন্তান।
যশোরাজ অনেক রাতে তার ঘরের সামনের খোলা বারান্দায় দাঁড়িয়ে রাজপ্রাসাদটাকে দেখলেন। তখন এক আশ্চর্য ঘটনা দেখতে পারলেন। তিনি দেখলেন রানী অন্বেষা খুব দ্রুত পায়ে রাজপ্রাসাদ থেকে বের হয়ে বাইরের গ্রামে চলে যাচ্ছে। সেটা দেখে রাজকুমার খুব অবাক হলেন এবং এর রহস্য কী সেটা মনে মনে ভাবতে লাগলেন। যশোরাজ ছদ্মবেশে গ্রামে এসেছেন। একটি কুটিরের সামনে এক বৃদ্ধা কাঁদছে। কি হয়েছে মা? আর বলিস না বাবা, সব গেল। ছেলেটা মহামারীতে মরল, এখন নাতিটা জ্বরে বেহুশ। যশোরাজ ভেতরে যান, তিনি দেখতে পান একটি শিশু জ্বরে কাঁপছে। এ তো সাধারণ জ্বর নয়, এ তো বিষ। অশুভ শক্তির বিষে রাজ্যের বাতাস ভারী হয়ে গেছে। এর উৎস রাজপ্রাসাদেই। তবু মহামন্ত্রীর বাড়িতে একবার যেতে হয়, তিনি কিছুটা ধারণা দিতে পারেন। যশ মহামন্ত্রীর বাড়িতে যান এবং তার বাড়িতে হতাশ হয়ে বসে আছেন। যশোরাজ প্রবেশ করেন। রাজপুত্র, আপনি এখানে? রাজা জানতে পারলে কি বলবেন তিনি? তা কি মনে করে আমারে গরিবালয়ে রাজপুত্র? চিন্তা করবেন না মহামন্ত্রী, আমি জানি আপনি রাজ্যের মঙ্গল চান। বলুন, এই অভিশাপ কবে থেকে শুরু হয়েছে? ঠিক যেদিন থেকে নতুন রানীমা প্রাসাদে পা রেখেছেন। প্রথমে ছোটখাটো অঘটন, আর এখন এই খরা মহামারী। কিন্তু মহারাজ কিছুই মানতে চান না। তিনি রানীর রূপের মায়ায় সম্পূর্ণ অন্ধ। তিনি অন্ধ নন মহামন্ত্রী, তাকে অন্ধ করে রাখা হয়েছে। রানী অন্বেষা কোনো সাধারণ নারী নন, তিনি এক তন্ত্র রানী, এক অভিশাপগ্রস্ত অশুভ শক্তি, যে অন্যের সুখ আর সমৃদ্ধির শুষে নিয়ে বেঁচে থাকে এবং পরে তা পুড়িয়ে ছারখার করে দেয়। হে বিধাতা, তবে উপায় আমাকেই খুঁজতে হবে। আজ অমাবস্যা, আজ সে তার পূর্ণ শক্তি প্রয়োগের চেষ্টা করবে। রাজ্যকে সে ধ্বংস করে এখান থেকে সে চলে যেতে চায়, তার আগেই তাকে আটকাতে হবে। রাজপুত্র রাতে বারান্দায় দাঁড়িয়ে থাকে এবং অপেক্ষা করতে থাকে কখন রানী বাইরে যাবে। অপেক্ষা করতে করতে হঠাৎ দেখতে পায় রানী অন্বেষা রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যাচ্ছে। তখন রাজকুমার পিছু পিছু যেতে থাকে। কিছু দূর যাবার পর দেখতে পান রানী অন্বেষা একটি জঙ্গলের মধ্যে যেতে থাকে। রাজকুমারও তার পিছু পিছু যেতে থাকে। হঠাৎ রানী অন্বেষা বুঝতে পারে রাজকুমার তাকে দেখে ফেলেছে এবং তার পিছু পিছু আসছে। রানী রেগে যান। এই বেয়াদব রাজকুমার, তোর এত বড় সাহস! তুই আমার পিছু নিয়েছিস? তোর কি ধারণা আছে যে এখন তোর কি হবে? আর কেউ আটকাতে পারবে না আমাকে। এই রাজ্য আমার, এই রাজার শক্তি আমার, সব শুষে নেব আমি। এই অমাবস্যার রাত আমার শক্তির রাত। তোমার খেলা শেষ, ডাইনি। তুই মেঘদূতের ছোকরা, তুই আমায় চিনে ফেলেছিস। বড় দেরি করে ফেলেছিস রাজপুত্র। আজ আমার শক্তির পূর্ণ প্রকাশ। তোর ওই মোহাচ্ছন্ন রাজাকে আমি আজই জীবন্ত পাথরে পরিণত করব। তুই রানী মেহেরার পবিত্র স্থান অপবিত্র করেছিস। তুই প্রজাদের অন্ন কেড়ে নিয়েছিস। আজ তোর বিনাশ সুনিশ্চিত। তোর জীবন এখানেই শেষ রাজপুত্র। এই দেখ, এই দেখ। ওং হ্রিং ক্লি অসৌনাশিনী যা হ ভরসা ডাইনি, তোর এখানেই শেষ। এটা কি করলি তুই? চলে যাচ্ছি আমি, তোকে শেষ করে দেব। না, থাম থাম, আমাকে ছেড়ে দে, আমি সব ফিরিয়ে দেব, আমাকে যেতে দে। অনেক দেরি হয়ে গেছে ডাইনি, তোর স্থান এই পৃথিবীতে নয়। তোর পাপের অবসান আজ এই শ্রীশঙ্খ রাজ্যেই হবে। ডাইনি সেখানেই শেষ হয়ে যায়। যশোরাজ রাজপ্রাসাদে ফিরে আসে। তখন পাথর থেকে রাজা মুক্তি পায়, আর রাজার জ্ঞান ফিরে যশোরাজকে দেখে খুব খুশি হয়। যশোরাজ, এ আমি কি করেছি? নিজের হাতে রাজ্যকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছি। আমি আমার মেহেরার শেষ অনুরোধও রাখতে পারিনি। আমি এক অযোগ্য রাজা।
আমার বেঁচে থাকার অধিকার নেই। শান্ত হন মহারাজ, এটা আপনার দোষ নয়। আপনার শক্তি পুঁজি করে ওই ডাইনি আপনার চোখে মায়ার পর্দা ফেলেছিল। সেই মায়া আজ কেটে গেছে, সূর্য উঠেছে, মহারাজ আপনি এখন সুস্থ। আকাশেও সূর্য উঠেছে, আমাদের রাজ্য অশুভ ছায়া থেকে মুক্তি পেয়েছে। দেখবেন এখন থেকে আমাদের সব কিছু ভালো হবে। এই রাজ্যের কারিগর যশোরাজ, তুমি আজ শুধু শ্রীশঙ্খ রাজ্যকে বাঁচাওনি, তুমি এক ভ্রষ্ট রাজাকেও তার পাপ থেকে মুক্ত করেছ। আমি তোমার কাছে চিরঋণী। মাসি, মেহেরা দেবীর রাজ্যের ঋণ শোধ করা আমার কর্তব্য ছিল মহারাজ। এখন সকাল হয়েছে, নতুন করে শুরু করার সময়। প্রজারা আপনার অপেক্ষায়। তারপর শ্রীশঙ্খ রাজ্য আবার নতুন করে সুখে ও শান্তিতে ভরে ওঠে। বন্ধুরা, আমাদের গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করো প্লিজ।